আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি উচ্ছ্বাসে। আজকের পর্বে আমরা পড়বো হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম কি? ধাতব ধর্ম, অধাতব ধর্ম, পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন শক্তি, এই ধর্মগুলোকে তোমার পর্যায়বৃত্ত ধর্ম বলা হয়। তো শুরুতে আমরা পড়বো হচ্ছে তোমার ধাতব ধর্ম। ধাতব ধর্ম কি? যে সকল মৌলগুলা তোমার দেখতে চকচকে এবং আঘাত করলে ধাতব শব্দ করে তাদেরকে ধাতু বলা হয়। তো চকচকে যেমন হচ্ছে তোমার গোল্ড, সোনা, এটা হচ্ছে তোমার দেখতে চকচকে। তো আঘাত করলে যে ধাতব শব্দ করে, এটা তুমি লক্ষ্য করলে দেখতে পারবে যে তোমাদের স্কুলে যে একটা বেল রয়েছে সেখানে বাড়ি দিলে কিন্তু তোমার, কিংবা আঘাত করলে ধাতব শব্দ করে। তো তাহলে ধাতু কারা? যারা দেখতে চকচকে এবং আঘাত করলে ধাতব শব্দ করে তাদেরকে ধাতু বলা হয়। কিন্তু আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে। এই যে মৌলগুলার ইলেকট্রন ত্যাগের ধর্ম, এটাই হচ্ছে তোমার ধাতব ধর্ম। তো যেমন ধরো তোমার লিথিয়াম, তুমি যদি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, 1s2, 2s1। দেখো এটার সর্বভাগ বহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে। তো এখন লিথিয়াম কি করবে? একটা ইলেকট্রন ত্যাগ করবে, এই 1s থেকে এই ইলেকট্রনটা ত্যাগ করে সে ধনাত্মক আয়নে পরিণত হবে। এই যে ইলেকট্রন ত্যাগ করার যে ধর্মটা, এটাই হচ্ছে ধাতব ধর্ম। যে মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম তত বেশি। যেমন তুমি দেখো সোডিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে। একটা ইলেকট্রন ত্যাগ করা কিন্তু এত বেশি কষ্ট না, সে খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে দিবে। আবার তুমি দেখো সোডিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি আমরা, তো দেখো তারও সর্ববহিস্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে। তাহলে সোডিয়াম কি করবে? খুব সহজেই ইলেকট্রন ত্যাগ করে দিবে। কিন্তু তুমি ধরো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তোমার 30। তো অ্যালুমিনিয়ামের তুমি ইলেকট্রন বিন্যাস করো, দেখো 2s2, 2p6, 3s, কত হবে? 3। এখন দেখো তুমি সোডিয়ামের একটা ইলেকট্রন ত্যাগ করা যতটুকু শক্তি প্রয়োজন, অ্যালুমিনিয়ামেরও সর্ববহিস্থ শক্তি স্তরে যে 3টা ইলেকট্রন রয়েছে, তিনটা ইলেকট্রন ত্যাগ করা কি একই ধরনের শক্তি প্রয়োজন? কখনোই না। সোডিয়ামের চেয়ে অ্যালুমিনিয়ামের তোমার এই 3টা ইলেকট্রন ত্যাগ করতে বেশি শক্তি প্রয়োজন। তার মানে সবচেয়ে সহজে ইলেকট্রনকে ত্যাগ করতে পারবে অ্যালুমিনিয়ামের তুলনায় সোডিয়াম, লিথিয়াম, এরা সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে। তাহলে যে মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম তত বেশি। পর্যায় সারণীর যে কোনো পর্যায়ে বাম থেকে তুমি যদি ডান দিকে যাও তাহলে ধাতব ধর্ম হ্রাস পাবে। ধরো এটা হচ্ছে তোমার 4 নং পর্যায়। তো পর্যায় সারণীতে তুমি যদি 4 নং পর্যায়ে এভাবে ধরো, তুমি এই যে এখানে মৌলগুলো রয়েছে, এভাবে তুমি, এটা হচ্ছে তোমার কি, এটা বাম আর এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম আর এটা হচ্ছে ডান। তো তুমি যখন বাম থেকে ধীরে ধীরে ডান দিকে যাবে তখন তাদের ধাতব ধর্ম ক্রমান্বয়ে হ্রাস পাবে। কারণ কি, এই যে বাম দিকের মৌলগুলো তুমি ইলেকট্রন বিন্যাস করলে দেখবে তাদের সর্ববহিস্থ শক্তি স্তরে একটা কিংবা দুইটা ইলেকট্রন রয়েছে। আর যদি তুমি ডান দিকের মৌলগুলার ইলেকট্রন বিন্যাস করো, তাদের ক্ষেত্রে তুমি দেখবা তাদের অনেক বেশি ইলেকট্রন রয়েছে সর্ববহিস্থ শক্তি স্তরে, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, এরকম। সো তাদের চেয়ে তাই তুমি দেখো ডান দিকের মৌলগুলার চেয়ে বাম দিকের মৌলগুলা কিন্তু সহজেই ইলেকট্রন ত্যাগ করতে পারবে। কারণ কি, বাম দিকের মৌলগুলার ইলেকট্রন বিন্যাস করার পরে দেখা যায় যে তাদের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কম, আর ডান দিকে মৌলগুলার সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বেশি। যাদের ইলেকট্রন সংখ্যা কম তারাই তো খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে দিবে। সো বাম দিকের মৌলগুলা কোনো একটা পর্যায়ে তুমি বাম থেকে ডান দিকে গেলে তাদের ধাতব ধর্ম হ্রাস পাবে। আরেকটা কথা হচ্ছে তোমার কি, আমি বলতে ভুলে গেছিলাম যে ধাতব ধর্ম তোমার যে সকল মৌলগুলা চকচকে, এটা তো বললাম, আঘাত করলে ধাতব শব্দ করে, আর হচ্ছে তোমার তাপ ও বিদ্যুৎ পরিবাহী। মানে ধাতুগুলা, এদেরকে যদি তুমি কোনো একটা ধাতুর কোনো পাত্রকে তুমি যদি আগুনের উপরে রাখো তাহলে কিন্তু তারা গরম হয়ে যায়। কারণ কি, তারা তাপ পরিবহন করে। আর তারা কিন্তু বিদ্যুৎ পরিবাহী, অর্থাৎ ধাতুগুলা, এদের কিন্তু তোমার পজিটিভ চার্জ রয়েছে, এদের ধনাত্মক চার্জ থাকায় এরা ধনাত্মক চার্জের মাধ্যমে এরা বিদ্যুৎ পরিবহন করে। আর তোমার অধাতব ধর্মটা কি? অধাতব ধর্মটা হচ্ছে তোমার ধাতব ধর্মের ঠিক বিপরীত। যেমন ধাতব ধর্মে আমরা কি পড়েছি, যে সকল মৌল চকচকে আঘাত করলে
তোমার ধাতব শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী। কিন্তু অধাতব ধর্মের ক্ষেত্রে ঠিক উল্টা। যেমন তোমার যে সকল মৌল দেখতে চকচকে নয়, আঘাত করলে ধাতব শব্দ করে না, আবার এরা তাপ ও বিদ্যুৎ পরিবহন করে না। তো তাহলে অধাতব ধর্মগুলো কিন্তু তুমি জাস্ট ধাতব ধর্ম মনে রাখলেই অধাতব ধর্মটা তুমি লিখতে পারবা। অধাতব ধর্ম ধাতব ধর্মের যে তোমার বৈশিষ্ট্যগুলো রয়েছে তার থেকে বিপরীত। অধাতব ধর্ম কি, যার যে মৌলগুলার তোমার দেখতে চকচকে নয়, তারপর তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়, আঘাত করলে ধাতব শব্দ করে না, তাদেরকে তোমার অধাতু বলে। এখন অধাতব ধর্মটা কি? অধাতব ধর্ম হচ্ছে তোমার ধাতব ধর্মের ঠিক বিপরীত। তো ধাতব ধর্মে আমরা কি বলেছি, যে সকল মৌল দেখতে চকচকে, আঘাত করলে ধাতব শব্দ করে, তাপ ও বিদ্যুৎ পরিবাহী অর্থাৎ তাপ ও বিদ্যুৎ পরিবহন করে, তাদেরকে ধাতু বলি। কিন্তু অধাতু কারা? যে সকল মৌল দেখতে চকচকে নয়, আঘাত করলে ধাতব শব্দ করে না, আর হচ্ছে তোমার এরা বিদ্যুৎ ও তাপ ও পরিবাহী করে না, এদেরকে অধাতু বলা হয়। আর আধুনিক সংজ্ঞা অনুযায়ী হচ্ছে তোমার যে সকল মৌল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে তোমার অধাতু বলা হয়। এই যে ইলেকট্রন গ্রহণ করলো, এই ইলেকট্রন গ্রহণের ধর্মটাই হচ্ছে তোমার অধাতব ধর্ম। তাহলে অধাতু যে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, এই ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার ধর্মটাই হচ্ছে তোমার অধাতব ধর্ম। যে মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার অধাতব ধর্ম বেশি। যেমন তুমি দেখো অ্যালুমিনিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে আমরা কি দেখতে পাই, 2p6 3s2। আচ্ছা দেখো, আমি ধাতব ধর্ম পড়ানোর সময় অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যে করেছিলাম 3s3 লিখেছিলাম, এরকম লিখেছিলাম, কিন্তু 3s তো 3 হয় না কখনো, এটা আমি ভুল লিখেছিলাম, তখন আমার আসলে খেয়াল ছিল না। দেখো অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করলে কি হয়, 3s2 3p1 এরকম হবে। আগেরটা ভুল ছিল, তোমরা এটা কারেকশন করে নিবে। তো দেখো অ্যালুমিনিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, তাহলে আর ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখি যে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 3টা ইলেকট্রন রয়েছে। আবার তুমি যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করো তাহলে কি দেখতে পাবে, 2p6 3s2 3p5। তাহলে দেখো অ্যালুমিনিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 3টা ইলেকট্রন রয়েছে। এখন এই যে সর্ববহিষ্ঠ শক্তি স্তর, তার সর্ববহিষ্ঠ যে তার অরবিটালটা রয়েছে সেটা কি, পি। এই পি অরবিটাল তোমার এটা পূর্ণ করতে চাইলে তার আর কয়টা ইলেকট্রন প্রয়োজন, তার অবশ্যই পি সর্বোচ্চ 6টা ইলেকট্রন ধারণ করতে পারে। এখানে আমাদের একটা ইলেকট্রন রয়েছে, আরো তার 5টা ইলেকট্রন লাগে। আবার তুমি ক্লোরিনের ক্ষেত্রে দেখো, এখানে তার পি অরবিটালে 5টা ইলেকট্রন রয়েছে, এটা পূর্ণ করতে চাইলে আর মাত্র একটা ইলেকট্রন লাগবে। তুমি যদি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখো এখানেও তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে অর্থাৎ তার পি অরবিটাল পূর্ণ করতে চাইলে আর মাত্র একটা ইলেকট্রন লাগবে। এখন যে মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার অধাতব ধর্ম তত বেশি। তুমি দেখো অ্যালুমিনিয়াম 5টা ইলেকট্রন গ্রহণ করলে তার পি অরবিটাল পূর্ণ হবে। ক্লোরিন এরা একটা ইলেকট্রন গ্রহণ করলে তাদের সর্ববহিষ্ঠ যে অরবিটাল রয়েছে সেটা পূর্ণ হবে। এখন কে খুব সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে, অবশ্যই যার কম ইলেকট্রন হলেই অরবিটাল পূর্ণ হয়ে যাবে, ফ্লোরিন। আর অ্যালুমিনিয়ামের অরবিটাল পূর্ণ করতে চাইলে বেশি ইলেকট্রন প্রয়োজন, তাই সে খুব সহজেই ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। সো তুমি দেখো এই ক্লোরিনের অধাতব ধর্মটা বেশি। তাহলে আমরা কি শিখলাম, যে যে মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারবে তার অধাতব ধর্ম তত বেশি। কারণ এই যে তোমার কোনো একটা মৌল ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, এই ধর্মটাই হচ্ছে অধাতব ধর্ম। তো পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। কারণ কি, তুমি পর্যায় সারণীটা লক্ষ্য করো, এটা যদি একটা পর্যায় হয়, তো তুমি এই বাম থেকে যখন ডান দিকে অগ্রসর হবা তখন তুমি ইলেকট্রন বিন্যাস করলে দেখবা বামের মৌলগুলার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কম, আর ডানের মৌলগুলার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বেশি। এখন যার ইলেকট্রন সংখ্যা বেশি তার অল্প কিছু ইলেকট্রন হলেই অরবিটাল পূর্ণ হয়ে যাবে, তাই সে খুব সহজেই ইলেকট্রন গ্রহণ করে অরবিটাল পূর্ণ করে ফেলবে। কিন্তু ডানের মৌলগুলার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কম, তো এর অরবিটাল পূর্ণ করতে চাইলে তোমার
ইলেকট্রন অনেক বেশি গ্রহণ করে তার অরবিটাল পূর্ণ করতে হবে। তাহলে যে অল্প ইলেকট্রন গ্রহণ করে অরবিটাল পূর্ণ করে ফেলবে তার তো সে তো খুব সহজেই তাহলে তার সে ঋণাত্মক আয়নে পরিণত হয়ে যাবে। কিন্তু যারা বামে আছে তারা কিন্তু অনেক বেশি ইলেকট্রন গ্রহণ করার ফলে যারা তাদের অনেক বেশি ইলেকট্রন গ্রহণ করা প্রয়োজন, তাই তারা খুব সহজে ঋণাত্মক আয়নে পরিণত হতে পারবে না। এজন্যই তোমার বাম থেকে ডানে গেলে অধাতব দ্রব্য বৃদ্ধি পায়। আমি এই জিনিসটা আরেকটু তোমাকে সহজ করে বলি। কোনো একটা পর্যায়ে তুমি যখন বাম থেকে ধীরে 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 ডানে যাবা, তখন তুমি যদি তাদের ইলেকট্রন বিন্যাস করো, তুমি দেখো ফ্লুরিন ক্লোরিন এরা কিন্তু 17 নং গ্রুপে অবস্থান করে। তো তার মানে কি, পর্যায় সারণীর ডান দিকে গেলে তোমার মৌলগুলার অধাতব দ্রব্য বৃদ্ধি পাবে, কারণ ডানের মৌলগুলা খুব সহজেই ইলেকট্রন গ্রহণ করে তারা ঋণাত্মক আয়নে পরিণত হয়। এর কারণ কি, ডানের মৌলগুলার যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাস করলে আমরা দেখতে পাই যে তাদের সর্ববহিঃস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা তোমার বেশি। যেমন 5টা থাকে, ধরো এই যে দেখো 5টা, এই যে দেখো তোমার 5টা, তো আর একটা ইলেকট্রন গ্রহণ করলে তো তারা খুব সহজে ঋণাত্মক আয়নে পরিণত হতে পারতেছে। আর অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার মাঝ বরাবর থাকে। অ্যালুমিনিয়ামের তোমার কত, এই গ্রুপ সংখ্যা কত, অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে 13। সো অ্যালুমিনিয়াম কিন্তু তোমার এই যে তুমি যখন বাম থেকে ডান দিকে যাবে, তখন এই যে ফ্লুরিন ক্লোরিনের যে অবস্থান 17 নং গ্রুপ, তার আগেই হচ্ছে তোমার অ্যালুমিনিয়ামের অবস্থান। তো তার ইলেকট্রন বিন্যাস করার ফলে তুমি দেখতে পাচ্ছ যে তার ইলেকট্রন সংখ্যা কম সর্ববহিঃস্থ অরবিটালে, তো তার বেশি ইলেকট্রন গ্রহণ করে অরবিটাল পূর্ণ করতে হচ্ছে, তাই সে খুব সহজে ঋণাত্মক আয়নে পরিণত হতে পারবে না। আশা করি তোমরা অধাতব ধর্মটাও বুঝতে পারছো। যে সকল মৌলগুলো তোমার কখনো কখনো ধাতুর মতো আচরণ করে, কখনো কখনো অধাতুর মতো আচরণ করে, তাদেরকে তোমার অর্ধধাতু বা অপধাতু বলা হয়। অর্থাৎ যে সকল মৌল কখনো কখনো ইলেকট্রন ত্যাগ করে, কখনো কখনো ইলেকট্রন গ্রহণ করে, তাদেরকে অর্ধধাতু বা অপধাতু বলা হয়। যেমন তোমার হচ্ছে সিলিকন। তো সিলিকন একটি অপধাতু। সিলিকন কখনো কখনো তোমার ধাতুর মতো আচরণ করে, কখনো কখনো অধাতুর মতো আচরণ করে, কখনো সে ইলেকট্রন ত্যাগ করে, কখনো সে ইলেকট্রন গ্রহণ করে। পর্যায় সারণীর সাধারণত বাম দিকের মৌলগুলা হচ্ছে তোমার ধাতু, আর ডান দিকের মৌলগুলা হচ্ছে অধাতু, আর মাঝের মৌলগুলা হচ্ছে অর্ধধাতু বা অপধাতু। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? 14। তাহলে তুমি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বের করো যে 2p6 3s2 3p কত 2। এখন তুমি দেখো সিলিকনের যদি তুমি গ্রুপ সংখ্যা বের করো, তাহলে আমরা গ্রুপ সংখ্যা কিভাবে বের করি? সর্ববহিঃস্থ শক্তি স্তরে যদি sp অরবিটাল থাকে, sp অরবিটালে ইলেকট্রনের সাথে 10 যোগ করে দিতে হয়। তাহলে কত হয়? 2 2 4 আর হচ্ছে 10 14, তার গ্রুপ নং হচ্ছে 14। তো তুমি দেখো তাহলে 14 নং গ্রুপ কি? প্রায় তোমার পর্যায় সারণীর মাঝামাঝিতে অবস্থান করে। তাহলে পর্যায় সারণীর মাঝামাঝিতে যে মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার অর্ধধাতু বা অপধাতু।